আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যুদ্ধে বাংলাদেশের উপর প্রভাব কি হবে সেটা নির্ভর করছে যে যুদ্ধটা কতদিন স্থায়ী হবে। কিন্তু একটা জিনিস এর মধ্যে পরিষ্কার হয়ে গেছে যে 2024 সালের 5 আগস্ট জঙ্গিরা বাংলাদেশের উপর যে অন্যায়টা করলো, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর, সেইটার কিন্তু একটা পরোক্ষ জবাব এই 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 যুদ্ধের মাধ্যমে মানুষের উপর চলে এসে মানুষের চোখে এখন আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে বাংলাদেশের আসলে শেখ হাসিনার উপর কোনো শাসক নাই। আমরা যদি শুরুতেই চিন্তা করি যে কিভাবে যুদ্ধটা শুরু করলো ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে। তারা ইরানের 48 জন নেতাকে মেরে ফেললো, তাদের প্রধান নেতা সহ, আয়াতুল্লাহ আলী খামিনি সহ। এবং তারা কিভাবে সেটা মানলো, এই নেতাগুলো কিভাবে এক জায়গায় জড়ো হচ্ছে তারা কিভাবে জানলো, সেইটা জানলো আয়াতুল্লাহ খামিনিরা সেই দেশে রাস্তায় রাস্তায় সব জায়গায় আপনার বসিয়েছে সার্ভিলেন্স ক্যামেরার একটা উদ্দেশ্য ছিল যে সবাই মানে বোরকা টোরকা পরে নামে কিনা এইটা, আর একটা হলো যে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ, অর্থাৎ ইরানের শাসকদের বিরুদ্ধে কেউ কিছু করছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করার জন্য তারা ক্যামেরা বসিয়েছে। সেই ক্যামেরার মাধ্যমে ইসরায়েল দেখতে পেত যে কে কোথায় যাচ্ছে, কে কি করছে। এই প্রযুক্তির সুযোগ নিয়ে ইসরায়েল এই খামিনি সহ তাদের 48 জনকে প্রথম ধাক্কায় মেরে ফেললো। আরো অনেককে মেরেছে, এমনকি আহমেদিনেজাদকেও নাকি মেরে ফেলেছে। তা আমরা যদি এটা ইরানের দৃষ্টিকোণ থেকে দেখি, বিশেষ করে ইরানের শাসক গোষ্ঠীর যারা সমর্থক তাদের পক্ষ থেকে যদি আমরা দেখি যে এটা কি ধরনের একটা হতাশার বিষয়, কত দুঃখের বিষয় যে আপনার দেশে ঢুকে আপনার নেতাদের মেরে ফেলবে, 48 জনকে প্রথম ধাক্কায় মারবে, পরবর্তীতে আপনি যদি আরো 48 জন নিয়োগ দেন তাদেরকে মেরে ফেলতে পারে, এই সক্ষমতা শত্রুপক্ষের আছে, তারপরে আরো 48 জনকে মেরে ফেলার সক্ষমতা আছে। এটা যদি আমরা দেখি যে এটা কত বড় একটা হতাশার বিষয় এবং কত ধরনের ক্ষোভের বিষয় যে আমার দেশে ঢুকে আমার নেতাকে মেরে ফেলবে, এটা কত বড় একটা অন্যায়েরও বিষয়। কিন্তু বিশ্বটা এমন একটা জায়গা যে এই বিশ্বে এই ধরনের অন্যায়ের প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিবাদ করার জন্য কিংবা কার্যকরভাবে এই অন্যায়কে ঠেকানোর জন্য আমরা কিন্তু পৃথিবীতে কোনো কার্যকর ব্যবস্থা নাই। না জাতিসংঘ বলুন, না অন্য কোনো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে এই ধরনের তার সাথে পাল্লা দিয়ে তাকে ধমক দিয়ে স্তব্ধ করবে এমন কোনো শক্তি কিছুটাই নেই। আর ইরানের কি আছে? ইরানের কথা হলো যে আমরা সবাই মরে যাব। এটাকে বর্তমানে সারা পৃথিবীতে যারা ইরানের পক্ষে আছেন তাদের জন্য এটা এক ধরনের আপনার সান্ত্বনামূলক বিশ্লেষণ বলা হয় আর কি, যে না ইরান মরে যাবে কিন্তু মাথা নত করবে না। কিন্তু একটু কি নিজেরা চিন্তা করবেন যে সবাই যদি মরে যায়, তো মরে যাওয়ার জন্য তো মানুষ কাজ করে না, তাই না? মরে যাওয়ার জন্য আমি তার বিরুদ্ধে লড়লাম, সেটা কোনো ধরনের কি সমাধান নয়। কিন্তু এটা এসেছে ইরানের তরফ থেকে, বা যারা বিশ্লেষণ করছে তারা বলছে যে এটা এসে ইরানের জাতিগত সাইকোলজি থেকে, অর্থাৎ ইরান যেহেতু একটা সভ্যতা ছিল অতীতে, সেই সভ্যতা থেকে ইরানিদের এটা এসছে। কিন্তু এই জায়গায় একটা মানুষের ভুল ধারণা আছে, মানুষ সেই বিশ্লেষণটা করে না। বর্তমানে ইরানের যে শাসক গোষ্ঠী বা এদের যে পার্সিয়ান যে সভ্যতা, সেখান থেকে কিন্তু এই মানসিকতা আসেনি। এই মানসিকতা এসছে কারবালা থেকে, যেখানে আমরা হত্যাকাণ্ড দেখেছি, মুসলমানদের মেরে ফেলে সামান্য কারণে, এবং ইরানিরা ওই হত্যা হয়ে যাওয়া যে মুসলমান জঙ্গিদের, শিয়া সুন্নি সব জঙ্গিদের যে অবস্থা, যে এই পৃথিবীতে মরে যাব কিন্তু আমার শত্রুকে মেরে ফেলবো, এই মানসিকতা থেকে এসেছে। এর সাথে কিন্তু পার্সিয়ান সভ্যতার কোনো সম্পর্ক নাই। পার্সিয়ান সভ্যতা এসেছিল জিততে, আর এই সভ্যতাটা হলো যে আত্মহত্যা করতে, সভ্যতা বলুন বা যে ইরানের যে বর্তমান অবস্থা। কিন্তু আত্মহত্যা করে ফেলা, সে যত বড় শত্রুই হোক তার সাথে লড়ে মাথা উঁচু করে আত্মহত্যা করে ফেলা কিন্তু প্রজ্ঞার বিষয় নয়। বরঞ্চ শত্রুকে যদি আপনি নানানভাবে তাকে যদি আপনি বুদ্ধিবৃত্তিকভাবে
তাকে যদি আটকাতে পারেন, সেটাই কিন্তু হওয়া উচিত যুক্তিযুক্ত। ইসরায়েলের পক্ষে ইসরায়েল যেমন যেটা করেছে, তাদের 60-70 লক্ষ মানুষ মিলে পুরা মিডল ইস্টে কিন্তু তারা দাবড়ে বেড়ায়। তো ইরানের বিষয়টা হলো যে ইরানের যে সান্ত্বনা ইরানকে দেয়া হচ্ছে যে ইরান মরে যাবে তবু মাথা নত করবে না, সেটা আমার যুক্তিতে কোনো ভালো বিষয় নয়। আর একটা হলো যে ইরানেরও সক্ষমতা দীর্ঘদিন কতটা আছে, তারা স্যাংশনের অধীন ছিল, তাদের যেসব তারা অবশ্যই তাদের মিসাইল ক্যাপাসিটি বা মিসাইল বলুন বা ড্রোন যেগুলো তারা উড়াচ্ছে সেগুলো কার্যকর, কিন্তু এছাড়া তো আর কিছু নাই, তার আর কোনো ধরনের ফোর্স কিন্তু নাই। এবং সবচেয়ে বড় কথা হলো ইরান এখন যেটা করছে, একটা গেরিলা যুদ্ধ করছে। একটা গেরিলা যুদ্ধ করার সময় সেই রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি সবকিছু তো ধসে পড়বে। ইরানিয়ান সমাজ দীর্ঘমেয়াদে আরো দারিদ্র্যের মুখোমুখি হবে যদি বর্তমান অবস্থা চলতে থাকে, অর্থাৎ যদি এই শাসক গোষ্ঠী ওইটাই যদি পূর্ণ করে যে না আমরা মরে যাব তবু মাথা নত করব না। তো এইভাবে যদি 9 কোটি ইরানিয়ানরা যদি এটাকে মেনে নেয় যে তারা এইভাবে যুদ্ধ চালিয়ে যাবে, যেটা আমরা সোমালিয়াতে দেখি, যেটা আমরা গাজাতে দেখি, বা আমরা এক সময় এটা আফগানিস্তানেও দেখেছি, সেইটা কতটা শোভন হবে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা দেখবেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান যেমন একটা জঙ্গিবাদী শক্তির হাতে বন্দী হয়ে গেছে যে শুধু মরে যেতে চায়, শত্রুর সাথে মাথা নত করবো না কিন্তু মরে যেতে চায়। তবু ইরানিয়ান যে জঙ্গিবাদ, এটাকে আমি বাংলাদেশের যে নিকৃষ্ট মানের জামাত জঙ্গিবাদ আছে সেটার সাথে তুলনা করব না, কারণ ইরানিয়ান শাসক গোষ্ঠী অনেক ধরনের পার্থক্য দেখিয়েছে সুন্নি জঙ্গিদের মধ্য থেকে। সেই বিষয়ে আজকে বেশি কথা বলবো না, আমি ওই যুক্তরাষ্ট্রের কথায় ফিরে আসি। এই যুক্তরাষ্ট্র ইরানের মতো কখনো কিন্তু আপনার প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, মানবিকতা দিয়ে কিন্তু সভ্যতাটাকে দেখেনি। তারা দেখেছে যে আমার গায়ে জোর আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা সবাই যেটা জানি যে সে শুধু যুদ্ধ চায়, যুদ্ধ হলে অস্ত্র বিক্রি করতে পারে, অস্ত্র উৎপাদন করতে পারে এবং নানান দেশের সম্পদের উপর আপনার আধিপত্য বিস্তার করতে পারে, এই জন্য সে যুদ্ধ চায়। এবং সে যেখানে যাকে পারছে সেখানে তাকে আক্রমণ করছে। এবং এই আক্রমণটা এমন পর্যায়ে চলে গেছে যে কোনো জায়গায় যে তারা দু একটা ভালো কাজ করেনি তা বলা যাবে না। বিশেষ করে আমরা দেখেছি সার্বিয়াতে তারা এই যে বসনিয়া বা সার্বিয়াতে যখন মুসলমানদের আর সার্বদের মধ্যে যুদ্ধ হয়, তখন কিন্তু যুক্তরাষ্ট্র একটা পজিটিভ রোল প্লে করেছে পশ্চিমারা, এবং সেখানে তারা কসোভো নামে একটা রাষ্ট্রকে কিন্তু স্বাধীন করে দিয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সবকিছু খারাপ যেটা যেমন বলা যাবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে মেধা দিয়ে চিন্তা করা, চিন্তা উৎপাদন করা, এই পৃথিবীতে তার যে শক্তি তৈরি হয়েছে, তার যে প্রযুক্তিগত শক্তি এবং অর্থনৈতিক শক্তি তৈরি হয়েছে, সেটা যে মানব কল্যাণে ব্যয় করার পরেও যুক্তরাষ্ট্র একটা ধনী রাষ্ট্র থাকতে পারে, এই চিন্তা করার মতো মেধা, যোগ্যতা যুক্তরাষ্ট্র সমাজের নাই। বিশেষ করে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে যেটা দেখি, এই ভদ্রলোকের কোনো ধরনের আপনার চিন্তার মধ্যে কোনো ধরনের মিল নাই। বলল যুদ্ধ বন্ধ করতে, এসে দেখা গেল উনি যুদ্ধ তৈরি করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে দীর্ঘদিন ধরে শুধু শক্তি দিয়ে চিন্তা করেছে, অর্থাৎ তার যে শক্তি আছে, প্রযুক্তির শক্তি বা এগুলো দিয়ে চিন্তা করেছে, মগজ দিয়ে চিন্তা করেনি। এবং জঙ্গিরা যেভাবে শুধু তার মানে মরে যাওয়ার বিষয়ে, অর্থাৎ তার শক্তি, সে যে মরে যাবে এটাই তার শক্তি, এটা দিয়ে চিন্তা করে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তি দিয়ে চিন্তা করেনি। আমরা বাইডেনের আমলে দেখেছি সে ভুল চিন্তা করেছে। এখন আর প্রেসিডেন্ট ট্রাম্পের তো কোনো কনসিস্টেন্সি নাই ওভার কোনো কিছু। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র আর এমনিতে সারা, আমরা যদি ইউরোপ আমেরিকাতে দেখি, এই দেশগুলোতে আপনার অর্থনৈতিক স্থবিরতা দীর্ঘদিন ধরে চলছে। অর্থাৎ যেভাবে পশ্চিমা সভ্যতা বলুন বা প্রযুক্তিগত সভ্যতা বলুন এগিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তারা এমন একটা স্তরে পৌঁছে গেছে যে এইখান থেকে আর বেশি অর্থনৈতিক উন্নতি তারা করতে পারছে না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গায় কিন্তু সন্তুষ্ট থাকতে পারছে না।
তার আরো উন্নতি দরকার, আরো বিলিয়নিয়ার দরকার, আরো মানে পৃথিবীকে, ফলে সে পৃথিবী মানে এইটা এই ক্ষুধা তার যেমন রয়ে গেছে, আবার এই ক্ষুধা পূরণের জন্য তার কোনো স্বাভাবিক রাস্তা কিন্তু আর নাই। সে স্বাভাবিক রাস্তা না থাকাতে এবং বিশেষ করে আরো কিছু শক্তি পৃথিবীতে উঠে আসাতে, যেমন চায়না, ভারত, রাশিয়া, ব্রাজিল, এই ধরনের অনেক ধরনের যেগুলো মোটামুটি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে, বিশেষ করে চীন, রাশিয়া, ভারত, এই তিনটা দেশ এই ব্যাপারে যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়েছে। তারা পেছনে যেহেতু আছে সব দিক থেকে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের আপনার রেকলেসনেস অর্থাৎ হঠকারিতা, আবার আরেক দিক থেকে ফ্রাস্ট্রেশন, হতাশা সব কাজ করছে। এই সব কিছু করতে 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 এইগুলোকে যাতে আপনার এগুলো তো এক একটা প্রতিটাই হলো লায়াবিলিটি, এই লায়াবিলিটিগুলো যার মাধ্যমে প্রকাশ হতে পারে সেরকম একজন রাষ্ট্রপতি তাদের নির্বাচিত হয়ে গেছে, তার নাম প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের আপনার পরাজয় দরকার, ইরান যুদ্ধে তো ইরানের টিকে থাকা, অর্থাৎ এই মোল্লাতন্ত্র টিকে থাকলে সবাই বলবে যে ইরান বিজয়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো সেটা না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখান থেকে একটুখানি পিছু হটে, সারা পৃথিবী বলবে যে পরাজিত হয়ে গেছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশাল একটা কিন্তু সাইকোলজিক্যাল ডিফিট হবে। সেই দিকে যাওয়ার তো যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ হলো যে যুদ্ধে এক একজনের এক একটা উদ্দেশ্য, প্রত্যেকের চিন্তা হলো কারো শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের, আর কারো ইরানের হলো যে তার যে আইডিওলজি দিয়ে। আইডিওলজিটাও ভুল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই অসম শক্তি প্রয়োগ করা এবং সভ্যতা বিরোধী শক্তি প্রয়োগ করা সেটাও কিন্তু ভুল। আর ইসরায়েলের প্রতি কিন্তু ইসরায়েলও একই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তারা 60-70 লক্ষ মানুষের একটা দেশ, সেই দেশটাকে টিকিয়ে রাখার জন্য, হ্যাঁ এটা ঠিক যে ইসলামিক জঙ্গিবাদের বিরুদ্ধে লড়া অত্যন্ত কঠিন, কারণ ইসলামিক জঙ্গিবাদ তো মরে যেতে চায়, আর ইসরায়েল কিন্তু মরে যেতে চায় না। ফলে ইসরায়েল যে পদ্ধতি, তারপরে কিন্তু এইটা যদি হতাশাও হয় ইসরায়েলের তরফ থেকে, যেভাবে শক্তি প্রয়োগ করে প্যালেস্টাইনে তারা খুন করে বা বিভিন্ন জায়গায়, সেটাও কিন্তু সভ্যতা বিরোধী কাজ। ফলে এখানে ইসরায়েলেরও কোনো বিজয় তো নাই, বরঞ্চ ইসরায়েল দীর্ঘমেয়াদে হয়তো অনেক বেশি আরো বেশি আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে যেটা হবে চূড়ান্তভাবে, এখন যেমন উন্নত রাষ্ট্রের, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর বেশিরভাগ ইরানের ব্যাপারে নিরপেক্ষতা পালন করার চেষ্টা করছে, ইসরায়েলকে বা যুক্তরাষ্ট্রকে নানানভাবে তারা যে একটা প্রজ্ঞাহীন কাজ করেছে, তারা যে চিন্তাহীন কাজ করেছে, সেটার জন্য সমালোচনা করছে। এই জিনিসটা আমরা কিন্তু ওই দ্বিতীয়বার যখন জর্জ বুশ জুনিয়র ইরাককে আক্রমণ করে, তখন আমরা দেখেছি যে ইউরোপ কিন্তু জর্জ বুশ জুনিয়রকে নিন্দা করেছে বা অসমর্থন দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনের বিজয় তারা কামনা করে নাই। ফলে সাদ্দাম হোসেন কে কিন্তু পরাজিত হতে হয়েছিল। তো দীর্ঘমেয়াদে হয়তো ইরানের ব্যাপারও সেরকমই হবে, কারণ হলো পশ্চিমা শক্তি চাইবে না যে যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে যাক আর ইসরায়েল পরাজিত হয়ে যাক। যতই তারা এই যুদ্ধের সঠিক দিকটা বুঝতে পারছে যে এটা একটা অন্যায় যুদ্ধ, এটা আক্রমণ করা হয়েছে, এক দেশ আরেক দেশকে আক্রমণ করেছে, যেটা তারা কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করছিল, সেই আলাপ আলোচনাটা তারা নিজেরা সফল হতে দিল না। কিন্তু আখেরে অর্থাৎ শেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু ওই পশ্চিম ইউরোপ এই সিদ্ধান্তে থাকতে পারবে না, যেমন তারা থাকতে পারেনি সাদ্দাম হোসেনকে পরাজিত করার সময়, বিশেষ করে দ্বিতীয় ইরাক আক্রমণের সময়। তো সব দিক দিয়ে আমরা যদি দেখি, আমরা দেখি যে এখানে কেউ জিতবে না। ইতিমধ্যে যথেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন যুদ্ধ করতে তার নাকি $2 বিলিয়ন যায়, আর ইরান তার একটা ড্রোন নাকি $50,000 বানাতে পারে। এটা শুরুতে আমরা শুনেছিলাম $50,000, যারা এখন ইরানের পক্ষে কথা বলছে এটা বলছে যে এটার দাম এখন $20,000, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের
আজকে ইরানের একটা $20,000 ড্রোনকে থামাতে হলে তাকে কমপক্ষে একটা, যদি তার ওই যে প্যাট্রিয়ট মিসাইল যেটা আয়রন ডোমে বলা হয়, সেটা দিয়ে যদি এটা ধ্বংস করতে যায়, ওটার দাম নাকি $4 মিলিয়ন। অর্থাৎ একটা ইরানিয়ান ড্রোন ধ্বংস করতে গেলে তার কমপক্ষে $4 মিলিয়ন খরচ করতে হয়, অর্থাৎ $20,000 200 গুণ টাকা। আবার অনেক সময় 10টা 11টা পর্যন্ত ছুটতে হয় একটাকে ধ্বংস করার জন্য। তার মানে খরচটা কত বেশি, এটা একটা মজার হিসাব আসলে, এবং এটা সত্য। মানে এই জিনিসটা অর্থাৎ দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে তার যে মূল উদ্দেশ্য, যে অর্থনৈতিক শক্তিটাকে, আধিপত্যটাকে টিকিয়ে রাখা যুদ্ধ বিগ্রহ করে, সেইটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা আসলে পৃথিবীতে নাই। কারণ পৃথিবীতে এখন অনেক শান্তিপূর্ণ দেশ আছে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আমরা মালয়েশিয়াতে দেখতে পারি, আমরা সিঙ্গাপুর দেখতে পারি, এর কত রাষ্ট্র আছে, সাউথ কোরিয়া দেখতে পারি। এরা তো সবাই সমৃদ্ধ, একেবারে উন্নত জীবন যাপন করছে, কিন্তু তাদের তো যুদ্ধ করতে হচ্ছে না। আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা দেখতে পারি। তো সব দিক থেকে এখানে কেউ পরাজিত, আক্রমণকারী, আক্রান্ত কেউ বিজয়ী হবে না। আবার মিডল ইস্টের যে দেশগুলা ইরান এখন আক্রমণ করছে, সেখানেও কিন্তু তাদেরও অনেক কিছু শেখার আছে। কারণ হলো যে এরা সবাই তো মুসলমান, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না। আপনি সবকিছু বিবেচনা করলে কিন্তু দেখবেন যে আবর্জনাটা কিন্তু ওই মুসলমানরাই সব মিলে। যাই হোক, সেই দিকে যাচ্ছি না, সেটা লম্বা কাহিনী। আমি যেটা দেখলাম যে এই যুদ্ধে সবাই একটা শিক্ষা পাবে। ইরানের মোল্লারা যদি এখান থেকে এটুকু শেখে যে না, মানুষের অধিকার কেড়ে নেওয়া ঠিক না, মানুষ যেভাবে চলতে চাইবে তাকে সেইভাবে দেয়া উচিত, এবং যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সাথে কূটনীতি করে, সঠিক কূটনীতি করে, এবং যেসব সন্ত্রাসীদেরকে তারা প্রক্সি হিসাবে ব্যবহার করে, হুতি, তারপরে হেজবুল্লাহ, তারপরে হামাস, এদের সাথে এরা কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা যদি একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে সমাধান করে, এবং তার ভেতরের মানুষদের স্বাধীনতা যদি ফিরিয়ে দেয়, তাহলে ইরান অবশ্যই এখান থেকে, এই শিক্ষা থেকে একটা ভালো শিক্ষা লাভ করলো, যেটা দীর্ঘমেয়াদে ইরানের জনগণের কাজে লাগবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই ধরনের একটা অন্যায়কারী সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে তার যদি পতন হয়, অর্থাৎ আমরা যুক্তরাষ্ট্রের পতন চাই না, যুক্তরাষ্ট্রের পতন সম্ভবও না। আমি সব কিছু হিসাব করে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র তার সব ধরনের সাম্রাজ্যবাদ বাদ দিয়ে দিল, সে কিন্তু একটা নিরপেক্ষ সুইজারল্যান্ডের মতো একটা ধনী রাষ্ট্র হিসাবে জীবনযাপন করতে হবে পারবে। কারণ হলো সে বিশাল রাষ্ট্র, তার অনেক শক্তি, অনেক রিসোর্সেস আছে, অনেক সম্পদ এবং অনেক টেকনোলজি তার আছে। সেভাবে ইসরায়েলের জন্য একটা হয়তো একটা যেটা টু স্টেট সলিউশন যেটা বলে, যেটার আসলে মূল সমস্যা কিন্তু ইসলামিক জঙ্গিবাদ না থাকলেও ইসরায়েল ওটা কতটা মেনে নিবে সে ব্যাপারেও কিন্তু কিছু সন্দেহ আছে। কিন্তু সেই টু স্টেট সলিউশন, অর্থাৎ প্যালেস্টাইনিয়ানদের জন্য একটা রাষ্ট্র, ইসরায়েলিদের জন্য একটা রাষ্ট্র, এইটা গঠন করে এই পথে যদি সমাধান ইসরায়েল মেনে নেয়, সেটা একটা ভালো সমাধান হতে পারে। কিন্তু বর্তমানে যে ধরনের পরিস্থিতি চলছে, যে একজন আরেকজনকে মেরে ফেলবে, সেটা কিন্তু এত সহজে হচ্ছে না। কারণ হলো প্রত্যেকের পক্ষে অন্যায় আছে, এবং প্রত্যেকের মাথা কাজ না করে তার অন্য জিনিস কাজ করে, প্রজ্ঞা কাজ না করে তার আইডিওলজি কাজ করে, তার কারো জ্ঞান বিজ্ঞানে বেশি উন্নতি হয়ে যাওয়ার সে অহংকার কাজ করে। সুতরাং কোনো জায়গায় কিন্তু এইগুলো যদি সমন্বিতভাবে মানুষের মগজটা যদি কাজ না করে, সেখানে আসলে বিজয় লাভ করা সম্ভব না। ফলে ইরানও সেটা করেনি, ইসরায়েলও সেটা করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রও সেটা করেনি। এই যুদ্ধ এমন একটা সময় হচ্ছে, এমনভাবে হচ্ছে যে এখান থেকে সবার ওই বোধটা উদয় হওয়া দরকার যে না, এবার আমরা প্রজ্ঞাতে আসি, যুক্তিতে আসি, মাথা খরচ করি, মৌলবাদ নয়, আমাদের শক্তি নয়। আর বাংলাদেশের জন্য দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে। আমি যেটা বারবার বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে অন্যায়টা করেছে 2024 সালের জঙ্গিরা এবং বাংলাদেশের মানুষ, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই ধরনের একজন নারী, আপনি দেখবেন
হিন্দুরা হলে তাকে দেবীত্বের সম্মান দিত, খ্রিস্টানরা হলে সন্তের সম্মান দিত, এবং আমাদেরও এই সম্মানটা তাকে দেওয়া উচিত। শেখ হাসিনা কিন্তু রাবেয়া বস্রী বা ওই ধরনের একজন নারী, যার যেই ধরনের আপনার জটিল পরিস্থিতিতে উনি বাংলাদেশ শাসন করেছেন এবং যেই ধরনের অযোগ্য লোক দিয়ে উনি শাসন করেছেন, তারপরে উনি যে বাংলাদেশের মানুষের জন্য মানে শুধু জঙ্গিরা বাদ দিয়ে, আমি জামাতের জঙ্গিদের কথা বলছি না, কিন্তু বাকি মানুষ, বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, তাদের সবার উন্নতির জন্য, এবং সেখানে কোনো মানুষকে আজকে নাকি তেলের ইস্যু নিয়ে নাকি বাংলাদেশে একজন মরে গেছে, এখন যুদ্ধ এখনো শুরুই হলো না, এখন তেলের জন্য দীর্ঘ লাইন। শেখ হাসিনা থাকলে তো এটা কখনো হতো না। হ্যাঁ, শেখ হাসিনার মনে সাহস ছিল এবং আল্লাহ কিন্তু তাকে সাহায্য করতো যে না, কোভিডের সময় আমার কোনো লোক না খেয়ে মরবে না, উনি টাকা দিয়ে দিচ্ছে, উনি সবাইকে হেল্প করেছে, সেটা সব জায়গায় পৌঁছেছে, এবং কত চমৎকার একটা ম্যানেজমেন্ট ছিল। সেই রকম একটা কোভিড হলে বর্তমানে যারা বাংলাদেশ শাসন করছে তারা কি টিকতে পারবে? পারবে না। তারপরে জঙ্গিদেরকে আমাদের সবসময় খেয়ালে রাখতে হবে। এমনিতে কিন্তু দেশটা কিন্তু ইউনুস এবং তার যে ডাকাত গোষ্ঠী, তারা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের ইউনুস এবং ইউনুসের সহকারীদের ভুলে গেলে চলবে না, এদেরকে আমাদের যেই কোনোভাবে শাস্তি দিতে হবে। বিশেষ করে ইউনুসের শাস্তিটা এতটাই আপনার হতে হবে, মানে দৃষ্টান্তমূলক হতে হবে, যে সারা পৃথিবীতে দ্বিতীয় ইউনুস যেন আর জন্মগ্রহণ না করে, সেই শাস্তি দিতে হবে। এবং ইউনুসের বিশেষ করে 24-এর যে জঙ্গি সন্ত্রাসীগুলো ছিল তাদেরকে সেই শাস্তিটা দিতে হবে। এবং জঙ্গি কোয়ালিশনের যে নরম পক্ষ, যেটা বিএনপি, এখন তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় থেকে যদি তারেক রহমান দ্বিদলীয় ব্যবস্থার দিকে হাত বাড়ায়, বিএনপি দীর্ঘমেয়াদে হয়তো বেঁচে যাবে। আর যদি আমাদের আওয়ামী লীগকে, যদি এই এতগুলো অন্যায়কে যদি তারা মোকাবেলা করে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার আসীন হয়, তখন কিন্তু এই বিএনপিকে সবচেয়ে বেশি ভুগতে হবে। তবে আমি বিএনপিকে ভোগানোর চেয়ে আমি সবসময় স্পষ্টভাবে যেটা চাই সেটা হলো 24-এর জঙ্গি আন্দোলন যেটা করেছে সেই বাংলাদেশের মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং ইউনুসের গোষ্ঠী, ইউনুসের ডাকাততন্ত্রের, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা যেন অন্তত যে দেশগুলো আমাদেরকে এখন লজ্জা দিচ্ছে, যেমন নেপাল বলছে যে বাংলাদেশের মতো তারা হবে না, অর্থাৎ বাংলাদেশের মতো এরকম একটা 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 অত্যন্ত বড় মাপের দৈত্য ইউনুস নেপালে ক্ষমতা গ্রহণ করতে পারবে না। সেই দেশগুলোকেও আমাদের দেখিয়ে দিতে হবে যে না, তোমরা আমাদের লজ্জা দিয়েছো, আমরা এদের শাস্তি দিয়ে ইউনুসকে, তারপরে এই যে সাখাওয়াত যেটা আছে, সাখাওয়াতকে ভালো বলতে পারেন, বাট আমি মনে করি এই ইউনুসের সাথে যেগুলো ছিল সবগুলোকে কড়া শাস্তি দিয়ে আমাদের সারা, এবং এদের সাথে সিভিল সোসাইটি নামে যেসব বাটপার ছিল, সেকুলার ছিল, নাস্তিক ছিল, পাকিস্তানি ছিল, সবগুলোকে কড়া শাস্তি দিয়ে নেপাল, শ্রীলঙ্কা, যেই দুইটা দেশ একই ধরনের সমস্যা প্রজ্ঞার সাথে মোকাবেলা করেছে, তাদেরকে দেখাতে হবে যে এখন দেখো আমরা তোমার সমান হলাম। এবং বাংলাদেশের সুদিন কিন্তু ফিরে আসবে, এবং সেটা শেখ হাসিনার মাধ্যমেই ফিরে আসবে, আওয়ামী লীগের মাধ্যমেই ফিরে আসবে। ইরানের যুদ্ধ আমাদের শুধু আরেকবার দেখিয়ে দিল যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আসলে এখন পর্যন্ত কোনো যথেষ্ট বলিষ্ঠ নেতৃত্ব নাই, যিনি একটা ক্রান্তিকালে, একটা ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের মতো এই বিশাল জনগোষ্ঠীকে, ইরানে তো মাত্র 9 কোটি, আমাদের 18 কোটি, তার দ্বিগুণ, তাই সেই রকম একটা রাষ্ট্রকে আপনার সামাল দিতে পারে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষকে এখনই চিন্তা করতে হবে, এবং আওয়ামী লীগের প্রতিটা সমর্থককে এই জিনিসগুলা, তার পাশের বাড়ির লোককে, তার আত্মীয়কে, যে মানুষগুলো পুরোপুরি জঙ্গি হয়ে যায় নাই, 2-2.5 কোটি মানুষ বাদে, তাদেরকে বুঝাতে হবে। এবং এইভাবে বুঝাতে দেখবেন যে আমরা যত দেরি করে ভাবছি আমাদের বিজয় আসবে, সেটা অনেক বেশি ত্বরান্বিত হবে, অনেক আগেও চলে আসতে পারে। শেখ হাসিনার যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে যাওয়াটা যেমন আমরা কল্পনা করতে পারিনি, আবার শেখ হাসিনার এই রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসাটা কত দ্রুত হবে সেটাও হয়তো আমরা কল্পনা করতে পারছি না।